16 বছর পর মুক্তি পাচ্ছেন বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত 178 সাবেক বিডিআর সদস্য। চাকরি ফেরত ও পুনর্বাসনের দাবি। নির্বাচন কোনোভাবেই প্রভাবিত করার সুযোগ নেই মন্তব্য ইসি মাসউদের। আইনশৃঙ্খলার উন্নতিতে ভালো ভোটের আশাবাদ। ভারতীয় চাল আমদানির প্রভাব নেই হিলির বাজারে। পাইকারিতে কমলেও খুচরাতে বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। বাগেরহাটের ফকিরহাটে খোলা বাজারে বিক্রির 600 বস্তা সরকারি চাল জব্দ। 5 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 2। নওগাঁয়ে তীব্র শীতে মিলছে না কৃষি শ্রমিক। কমেছে বড় আবাদের গতি। কৃষি উপকরণের দাম বাড়ায় কৃষকের দুশ্চিন্তা। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। হারানো চাকরি ফেরত ও পুনর্বাসন চান পিলখানা ট্রাজেডির বিস্ফোরক আইনের মামলায় জামিনে মুক্ত 178 সাবেক বিডিআর সদস্য। দীর্ঘ 16 বছর পর বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হন তারা। গতকাল তাদের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে আর কোনো মামলায় আটক আদেশ না থাকায় জামিনে কারামুক্ত হন তারা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার মামুন চাকরি করতেন বিডিআরে। মাত্র 3 বছর চাকরি করার পর তার জীবনে নেমে আসে অন্ধকার। বিডিআর বিদ্রোহ মামলায় 2009 সালে গ্রেপ্তার হন তিনি। এরপর দীর্ঘ 16 বছর কেটেছে অন্ধকার প্রকোষ্ঠে। জেল জীবনের শুরুতে তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। দীর্ঘদিন পর বাবা মেয়ের মিলন কারাফটকে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। আজ আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি। যেন আমার পূর্ণভাবে আবার চাকরি বহাল করে, সেটা আমি কি করে খাবো এখন। আমার বয়স, আমি যখন অল্প বয়সে 3 বছর চাকরি, তখনই আমার এই অবস্থা হয়। শুধু মামুন নয়, তার মতো 126 বন্দীর জীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। জামিন পেয়ে একে একে কারাগার থেকে বের হন তারা। হারানো চাকরি ফিরে পাওয়া ও পুনর্বাসনের সরকারি সহযোগিতার দাবি তাদের। নিরপরাধ আমি জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলাম। আমার বয়স সেই সময় 21-22 বছর ছিল। আমি এখন এই অবস্থায় আসছি। আমার বৃদ্ধ বাবা আমার বাড়িতে তারা কেউ আসতে পারে নাই। এদিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেও একে একে বের হয়ে আসেন 41 জন সাবেক বিডিআর সদস্য। কারাফটকের সামনে অপেক্ষমান স্বজনদের দেখা যায় উচ্ছ্বাস। ফুল দিয়ে বরণের পাশাপাশি মিষ্টি মুখও করান অনেকে। দীর্ঘ 16 বছর পর কারামুক্ত হওয়ায় অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেন তাদের স্বজনরা। ছেলেরা দেখতে পাচ্ছে আর খালাস পেতে খুবই আনন্দ লাগতেছে। সরকারকে কিভাবে ধন্যবাদ দেব সেটা ভাষায় প্রকাশ করতে পারবো। সে বোন জামাই হয়, সে দীর্ঘদিন পিলখানায় চাকরি করছে, কিন্তু এরকম দিন আমরা দেখবো সেটা কখনো আশা করিনি। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে দীর্ঘদিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে জানাতে গাজীপুরের কাশিমপুর এবং কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাজীপুরের কাশিমপুর কারাগারে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, কাশিমপুর কারাগার থেকে আজকে কয়জন মুক্তি পেয়েছেন? দেখুন, আমরা যে সর্বশেষ খবরটি পেয়েছি, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ইতিমধ্যে 126 জন বন্দী মুক্তি পেয়েছেন এবং তারা কিন্তু তাদের যারা আত্মীয় স্বজন এসেছিলেন তাদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরে গেছেন। এখন কিন্তু অল্প সংখ্যক মানুষ এই কারাফটকে অপেক্ষমান আছে এবং আমরা আরও খবর নিয়ে যেটি জেনেছি যে দুপুরের পর 10 জনের জামিনের কাগজপত্র এসে পৌঁছেছে এবং এই 10 জন সর্বমোট 136 জন বন্দী এখানে রয়েছেন, যার মধ্যে 126 জন ছাড়া পেলেন। এবং কিছুক্ষণ আগে এখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে কারাফটকের সামনে। সেখানে বিডিআর কল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয় এবং এখানে যারা নেতা ছিলেন তারা যেটি দাবি করেছেন যে এই যে বিডিআর বিদ্রোহে যারা ছাড়া পেয়েছেন তাদের সহ আরও 4 শতাধিক বন্দী কিন্তু এখনো রয়েছে। তারা বলছেন যে এই বন্দীদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে
হবে এবং যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হয়েছে 18টি আদালত, সেই আদালতের কার্যক্রম যেন বাতিল করা হয় সেই দাবি তারা তুলেছেন। এবং নতুন সরকারের কাছে তারা বলছেন যে এই যে বিডিআর সদস্য যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন তাদের যেন পুনর্বাসন করা হয় এবং তাদের যে চাকরি ছিল সেই চাকরিতে তাদের পুনর্বহাল করা হয়, এরকম দাবি তারা করে এখানে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। এবং যারা আত্মীয় স্বজন ছিলেন তারা কিন্তু সকাল থেকে এই কারা ফটকের সামনে অপেক্ষায় ছিলেন এবং দীর্ঘ অপেক্ষার পর যখনই কোনো বিডিআর সদস্য এখানে এসেছেন তাদের স্বজন পরিজনরা তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি যে বিকেলের পর আত্মীয় স্বজনের ভিড় কিন্তু অনেকটাই কম, এখন কয়েকজন মানুষ এখানে আছেন অপেক্ষমান, আর বাকি যারা ছিলেন তারা আত্মীয় স্বজন এবং যারা মুক্তি পেয়েছেন বিডিআর সদস্য তাদেরকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। এখন অনেকটাই কারা ফটক ফাঁকা চলে এবং সকালের যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু এখন আর নেই। এবং এই ছিল গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিডিআর বিদ্রোহের সাজাপ্রাপ্তদের মুক্তির সর্বশেষ খবর। আবুল হাসান, আপনি সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে, সেখানে আছে আমাদের সহকর্মী শামীম আরমান। শামীম, এখন পর্যন্ত কেরানীগঞ্জ থেকে কতজন মুক্তি পেয়েছেন আর চাকরি ফেরত ও পুনর্বাসন চান মুক্তিপ্রাপ্তরা, এই বিষয়ে কি কিছু জানা গেছে প্রশাসনিকভাবে? তবে আমাদের গাজীপুরের থেকে আবুল হাসান যেমনটা বলছিলেন যে যারা আজকে 178 জন মুক্তি পেয়েছে তার মধ্যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কিন্তু 41 জন বিডিআর সদস্য তারা মুক্তি পেয়েছে এবং মুক্তির স্বাদ যে কত আনন্দের হতে পারে সেটি কিন্তু আজকে এখানের যারা উপস্থিত হয়েছিল তারা একমাত্র দেখতে পেরেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এখানে বিডিআর সদস্য তারা কিন্তু একটি দাবি করেছেন তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের জীবনের যে 16টি বছর হারিয়ে গেল, তাদের সোনালী যে অধ্যায়গুলো তাদের চলে গেল, সেই জীবনটা কে ফিরিয়ে দেবে এমন প্রশ্নটা কিন্তু তারা করেছে। পাশাপাশি তারা বলেছে যে যেই সন্তানকে ছোট রেখে এসেছিলেন সেই সন্তান বাবার কোলে আসতে পারেনি বা বাবা তাকে জড়িয়ে ধরতে পারেনি, স্ত্রী তার স্বামীর পাশে থাকতে পারেনি, এমন অনেক আবেগঘন পরিবেশের কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এবং অনেকে এসেছে তাদের নাতিরা তার নানাকে বরণ করতে, তারা ফুল নিয়ে এসেছেন এবং হাতে মিষ্টি নিয়ে এসেছেন। তারা মিষ্টি যখন খেয়েছে তখন কিন্তু তাদের চোখ দিয়ে অঝরে জল পড়ছে এবং সেটি কিন্তু সেই আবেগঘন পরিবেশের সেটি শুধুমাত্র এখানে যারা উপস্থিত হয়েছে তারা এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকে সেটা কিন্তু দেখতে পেরেছে। তারা একটি কথা বলেছে যে আমরা যেন বাকি জীবনে অন্তত আমাদের জীবনটা ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের জীবনে যে সুন্দর সময়গুলো হারিয়ে গেল এবং জীবনে অনেক কষ্ট করেছে তাদের পরিবার, সেই পরিবারগুলো যাতে আর জীবনে কষ্ট করতে না হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এমনটা দাবি করেছে। তারা আরেকটি কথা বলেছে তারা যেন আর কোনোদিন এমন শিকার না হয় এবং মিথ্যা মামলা তাদেরকে যেন এমন কারাবাসের অন্ধকার জীবনে তাদেরকে তলিয়ে থাকতে না হয়। তারা চান সবসময় আলোর মুখ দেখতে এবং ভবিষ্যতে যেন কোনো বিডিআর সদস্যকে এমন মিথ্যা মামলায় দীর্ঘ বছর কারাবাস করে তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো ঘটনা না ঘটে, এমনটা কিন্তু তারা দাবি করেছে। এবং সর্বশেষ আমার কাছে তথ্য মতে 41 জন সদস্য তারা ক্ষেত্রে বের হচ্ছে। তো আমার কাছে এই ছিল আমাদের কেরানীগঞ্জ কারাগার থেকে সর্বশেষ সংবাদ। গাজীপুরের কাশিমপুর এবং কেন্দ্রীয় কারাগার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে পটুয়াখালীতে মত বিনিময় সভায় একথা জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছে কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভোট গ্রহণের পরিবেশও সুন্দর হবে। আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করার সুযোগ নেই। যে অবশ্যই আইন শৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং বাই দিস টাইম পরিপূর্ণভাবে উন্নত হয়ে যাবে এবং ভোট গ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর সৃষ্টি হবে। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনারের একটা সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব আমরা অটল আছি। শেরপুর সদরের লক্ষ্মণপুর দড়িপাড়া থেকে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার করা হয়েছে। বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণীর 9,000 বই ছিল ওই ট্রাকে।
এ সময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে কুড়িগ্রামের রৌমারী সিজি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ট্রাকে করে বইগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। পথে শেরপুর সদরের লক্ষ্মণপুর দড়িপাড়ায় আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। শেরপুর জেলা শিক্ষা অফিসার জানান, এই বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মালের কোনো চালান মালান নাই, ডকুমেন্ট নাই। এটা আমি মহাজনকে জানাইছি যে ভাই এটা তো কোনো চালান মালান নাই, কোনো ডকুমেন্ট নাই, তাহলে এটা কি করা যায়? মহাজন আমার বলছে যে গাড়ি তোমার বাড়ির সামনে রায় দাও। মাল সরকারি অধিদপ্তরে সরকারি অধিদপ্তরে জমা রাখার একটা ব্যবস্থা করতো, কারণ গেলে এটা সরকারি জিনিস। কারণ আমি বাগেরহাটের ফকিরহাট বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে খোলা বাজারের বিক্রির ৬০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বুধবার রাতে মেসার্স মজুমদার ভান্ডারের সুপারিপট্টি এলাকার গুদামে সরকারের ওএমএস কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত করা হয়েছে। সেখানে সরকারের খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তা পরিবর্তন করে নূরজাহান চালের ব্র্যান্ডের বস্তায় চাল নেন গুদাম মালিক। এ সময়ে মালিকের ছেলে আরশাতিদ মজুমদার ও কর্মচারী রসুলকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা চাল বগুড়ার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে কেনেন ব্যবসায়ী প্রফুল্ল মজুমদার। সকালে ফকিরহাট থানার এসআই আব্দুল আলিম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। নির্মাণাধীন ভবনে চুরির ঘটনা ঘিরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড-এর ভেতরে পোশাক ও নির্মাণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন সব কারখানার শ্রমিকরা। বাড়ানো হয়েছে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা। শিল্প পুলিশ জানিয়েছে, বুধবার রাতে শ্রমিক সহ সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা হয়েছে। গুজব ও ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দেয়। বুধবার রাত 8:30টার দিকে নির্মাণাধীন একটি কারখানার মধ্যে 3 জন লোক ঢুকে পড়েন। নির্মাণ শ্রমিকেরা চোর ভেবে তাদের মারধর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে আজকে আর সে ধরনের কোনো ধরনের সমস্যা হয়নি এবং সেখানে আমাদের শিল্প পুলিশ এবং সিএমপি পুলিশ মোতায়েন আছে। শ্রমিকরা সবাই কাজে যোগ দিয়েছে এবং এখানে তাদের কোনো সমস্যা নেই এবং শ্রমিকরা শান্ত পরিবেশে সিপিদের কাজ করছে। নাটোরের গুরুদাসপুরে মাকে হত্যা মামলায় মেয়ে নুসরাত জেরিন ববিকে 10 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে নাটোর শিশু আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মামলায় উল্লেখ করা হয়, সেলিনা খাতুনের মেয়ে নুসরাত জেরিন ববি মায়ের কাছে স্বামীর জন্য মোটরসাইকেল দাবি করেন, কিন্তু মোটরসাইকেল কিনে দিতে রাজি হননি মা সেলিনা খাতুন। এর জেরে 2021 সালের 22 মার্চ মা মেয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো ব্লেড দিয়ে মা সেলিনা বেগমের গলা কেটে হত্যা করে মেয়ে ববি। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ববিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে আদালত থেকে জামিনে বের হয়ে পালিয়ে যায় তিনি। প্রায় 4 বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামির অনুপস্থিতিতেই বিচারক রায় দেন। ডলারের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় হিলি স্থলবন্দরে ভারত থেকে বেড়েছে চাল আমদানি। এতে পাইকারিতে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে দাম। তবে খুচরা পর্যায়ে এখনও আগের দামেই কোথাও কোথাও 2-1 টাকা বেশিতেই বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, আমদানির চাল খুচরা বাজারে না আসায় কোনো প্রভাব নেই। ধান সংকটের অজুহাতে অস্থির দেশের চালের বাজার, যার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি দেয়। প্রত্যাহার করে নেওয়া হয় আমদানি শুল্ক। তবে ডিসেম্বরের শেষে ডলারের দাম 120 থেকে 126 টাকাতে উঠায় আমদানি চালের দামও বৃদ্ধি পায় কেজিতে 4 থেকে 5 টাকা। কমে যায় আমদানি। তবে গত সপ্তাহে ডলারের মূল্য কিছুটা স্থিতিশীল হওয়ায় চালের আমদানি বেড়েছে। 2 টাকা ডলার দাম কমছে এবং মার্কেটে বেচা কিনা নাই। এই বেচা কিনা না থাকার কারণে আমদানি কারখানা কি দিচ্ছে 2 থেকে 3 টাকা লস করে দিচ্ছে। বন্দরে গড়ে প্রতিদিন 50 থেকে 70 ট্রাকে চাল আসছে। এসব চাল পাইকারিতে স্বর্ণা 2 টাকা কমে 51 টাকা, সম্পা কাটারি 3 টাকা কমে 67 টাকা, আতপ 2 টাকা কমে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এর প্রভাব নেই খুচরা বাজারে, বরং কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ডলারের দাম কমাতে আমদানি বেশি হয়েছে, এই কারণে চাউলের দাম পার কেজি 3 টাকা থেকে 2.5 টাকা
কমে গেল। খুচরা বিক্রেতাদের দাবি, আমদানি চাল এখনো আসেনি বাজারে, যার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এদিকে বন্দরের রাজস্ব কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর ছাড়পত্র দিতে কিছুটা সময় লাগছে। পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে আমদানি হওয়ার পরও দেখা যাচ্ছে ওইভাবে বাজারে আসতেছে না, চালটা বাইরে চলে যাচ্ছে। আমদানি রপ্তানির ভিতরে সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে, যা গতকালকে আমাদের 120 ট্রাক চাউল আমদানি হয়েছে এবং আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি। গত 11 নভেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত ভারত থেকে 2530 ট্রাকে 1,03,250 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এখন প্রতিদিনই আসছে চাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে হিলি থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, হিলিতে পাইকারি বাজারে দাম কেমন দেখছেন, আর স্থানীয় যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কি এর কোনো প্রভাব পড়েছে? জি, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। প্রতিদিনই প্রায় 50 থেকে 60 ট্রাক চাল আমদানি হচ্ছে। আজকেও আমরা দেখছি যে সকাল থেকে বন্দরে কিন্তু চালের গাড়ি প্রবেশ করছে। আমি দাঁড়িয়ে রয়েছি বন্দরে, বন্দরের পিছনে দেখতে পাচ্ছেন যে চাল লোড আনলোড হচ্ছে এখানে। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত 11 নভেম্বর থেকে চাল আমদানি শুরু হয়। গত 22 তারিখ পর্যন্ত প্রায় 1,04,500 মেট্রিক টন কিন্তু চাল আমদানি হয়েছে। তো এইসব চাল কিন্তু বন্দরে গত 10-12 দিনের আগের চেয়ে কিছুটা হলো কম দামে বিক্রি হচ্ছে, 4 থেকে 5 টাকা। আমরা দেখেছিলাম যে 10 দিন আগেও কিন্তু প্রতি কেজি চিকন চাল 72 টাকা বিক্রি হলে সেটা কিন্তু এখন 67 টাকায় বিক্রি হচ্ছে। আর মোটা চাল যেটা বিক্রি হয়েছিল 54 থেকে 55 টাকা, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 51 টাকা। অর্থাৎ যে পোর্টের যে বাজার, সেখানে কিন্তু আমরা দেখছি যে পাইকারিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কেজিতে কমেছে, কিন্তু খুচরা বাজারে কোনো আমরা প্রভাব দেখতে পাচ্ছি না। আমি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম যে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি হওয়ার পরে খুচরা বাজারে কেন কমছে না। তো তারা প্রথমত বলছেন যে আসলে খোলা বাজারে বন্দরের যে চালগুলো আমদানি হচ্ছে সেগুলো কিন্তু খোলা বাজারে যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমদানিকারক যারা রয়েছেন তারা কিন্তু চালগুলো আমদানি করার পর বন্দরে যেগুলো বিক্রি হয় তারা করছেন, অথবা তাদের নিজস্ব যে গোডাউন সেগুলোতে তারা নিয়ে যাচ্ছেন, যার কারণে যেভাবে বাজারে আসার কথা চাল সেভাবে কিন্তু আসছে না। আরেকটি বিষয় বলছেন যে বর্তমানে যে খাদ্য বান্ধব এবং ওএমএস চালু রয়েছে, যার কারণে কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষজন তারা কিন্তু সেই চালটাই তারা কিনছেন, যার কারণে 50 বা 52 টাকা চাল কেনার খরিদ্দার কিন্তু অনেকটাই কমে গেছে। আমি একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে যে চালের যেভাবে আমদানি হচ্ছে তাতে তো আরো কমার কথা, কেন কমছে না? তো তিনি মূলত বলছেন যে কমতে শুরু করেছে। এর আগে যেহেতু ডলারের দাম বেশি ছিল, যার কারণে চালের দামটা বেশি ছিল। এখন ডলারের দাম কিছুটা কমার কারণে চালের দামটাও কমে আসছে। তো আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত চাল যে আমদানি সময়সীমায় রয়েছে, তো তিনি বলছেন যে এই অব্যাহত থাকলে চালের দাম আরো 2-1 টাকা কমে আসতে পারে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। ভারত থেকে চাল আমদানির খবর নিয়ে হিলি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনদুর্ভোগ বেড়েছে সারা দেশে। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। নাটোরে 2 দিন ধরে সূর্যের দেখা নেই। সকাল থেকেই আকাশ মেঘলা, দিনে কিছুটা কম থাকলেও বিকেলের পর থেকে বাড়ে শীতের দাপট। মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে কুয়াশার কারণে সড়ক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। হিমেল বাতাস, অনেক ঠান্ডা আর গুড়ি গুড়ি বৃষ্টি, এর কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। 2 দিন হলে বেশি ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে আমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছি না, যদিও বাইরে। কনকনে ঠান্ডার কারণে কৃষি শ্রমিক পাওয়া কঠিন হয়ে গেছে আগারগাঁওয়ে। এতে কমেছে বড় মৌসুমের আবাদের গতি। এছাড়া কৃষি উপকরণের দাম বৃদ্ধিও দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকের। নওগাঁয় জানুয়ারি থেকে শুরু হয় বড় মৌসুমের আবাদ। চারা রোপণ চলে ফেব্রুয়ারিতেও। মৌসুম শুরুর পর থেকে মাঠে মাঠে চলছে জমি তৈরি ও চারা রোপণের কাজ।
তবে কৃষকের কাজে কিছুটা গতি কমিয়েছে কনকনে ঠান্ডা। তীব্র শীতের মধ্যে কৃষি শ্রমিক পাওয়া কঠিন, তাই অপেক্ষায় থাকতে হচ্ছে কৃষককে। পাশাপাশি কৃষি উপকরণের দাম বাড়ায়ও চিন্তা বাড়িয়েছে চাষির। সারের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে। এখন একটা জমিতে চাষ করতে গেলে 500 টাকার নিচে কোনো বিলের মাটিতে হাল বাইলে 600 টাকা বিঘা নিচ্ছে। কোনো কৃষি অফিসার আমাদের এই মাঠে কোনো পরামর্শ দিতে আসে নাই। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বড় মৌসুমে ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। সার সেচ নিয়ে কোনো সংকট হবে না বলে দাবি কর্মকর্তাদের। আমরা কৃষক পর্যায়ে কৃষকদের সুষম সার ব্যবহার, বোরোর আধুনিক প্রযুক্তি, পানি ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করছি যে আমাদের বোরো আবাদের যে শুরুটা এটা ভালো হয়েছে। চলতি মৌসুমে নওগাঁয় 1,92,920 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে চারা রোপণ হয়েছে 10 ভাগ জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডের সামরিক ঐতিহ্য মেনে তাকে এই পদে অভিষিক্ত করা হয়। পরে তিনি অধিনায়ক সম্মেলন ও দরবারে বক্তব্য রাখেন। বলেন, সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত করা হয়েছে। সেনাবাহিনীর পদাতিক বাহিনীর সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ইউনিট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধ সহ নানা সময়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে দেশের প্রথম এই রেজিমেন্টের। বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য সামরিক রীতি অনুসরণ করে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর রেজিমেন্টের সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, বিগত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীতে নানামুখী উন্নয়ন সাধিত হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত করার পাশাপাশি অভিযান ও যুদ্ধের সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান সেনাপ্রধান। পাশাপাশি কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আরও কার্যকরী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট পদে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অভিষিক্ত হয়েই তিনি সেনাবাহিনীকে আরও বেশি আধুনিক যুদ্ধাস্ত্র এবং যুদ্ধ উপযোগী করে তোলার ঘোষণা দিয়েছেন। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে অংশ নেন সেনাপ্রধান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 23 বছরেও কাজ শুরু করতে পারেনি ওয়াসা। পানির বিল ও প্রভাব হাতছাড়া হবার শঙ্কায় ওয়াসা প্রতিষ্ঠার প্রস্তাব একাধিকবার সিটি কর্পোরেশন প্রত্যাখ্যান করলেও নগরবাসীকে শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি। সংকট মোকাবিলায় ব্যক্তি উদ্যোগে বসানো হচ্ছে সাবমার্সিবল নলকূপ। এতে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনকভাবে। প্রায় 6 লাখ মানুষের নগরী বরিশাল সিটি কর্পোরেশন। এসব বাসিন্দাদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহে এখনও প্রতিষ্ঠা করা যায়নি ওয়াসা। নগরবাসীর অভিযোগ, পানির বিল বাবদ বছরে কোটি টাকা আয়কে বড় করে দেখছে কর্পোরেশন। এজন্য জনসেবা উপেক্ষিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন তার ক্ষমতা এবং অর্থনৈতিক যে লাভ, সেটার বাইরে যায় জনগণের ইচ্ছার প্রতিফলনের কখনো চায় না। ওয়াসা হইলে ভিন্ন একটি দপ্তর হবে এবং সেখানে তাদের আয়টা কমে যাবে। সেই আয়ের স্বার্থে জনগণকে ভোগান্তির মধ্যে তারা রাখছে। সিটি কর্পোরেশন যে পানি সরবরাহ করে তা চাহিদার তুলনায় অনেক কম। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীতে পানির চাহিদা পূরণে ওয়াসার বিকল্প নেই। একটা সম্পূর্ণ ভিন্ন ডেডিকেটেড প্রতিষ্ঠান থাকা খুব জরুরি। সেই ক্ষেত্রে যেটা সমাধান হতে পারে,
ওয়াসা একটা সমাধান হতে পারে। তারা শুধু পানি সরবরাহটা দেখবে, একই সাথে পলিনেশনটা দেখবে। পানি সংকট মোকাবেলায় সাবমার্সিবল নলকূপ স্থাপন করায় প্রভাব পড়েছে ভূগর্ভস্থ পানির স্তরে। নগরীর চরবাড়িয়া, রায়পাশা, চরকাউয়া সহ বিভিন্ন এলাকায় পানির স্তর নেমে গেছে 40 ফুট পর্যন্ত। 1000 থেকে 1200 ফুটের নিচে গেলে মূলত খাবারযোগ্য পানি পাওয়া যায়। সুতরাং এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আন্ডারগ্রাউন্ডের যে পানি সেটা থাকবে না এবং পরিবেশ প্রতিবেশে আমরা একটা বিপর্যয় আশঙ্কা রয়েছে। একাধিকবার ওয়াসা প্রতিষ্ঠার দাবি উঠলেও বারবার তা প্রত্যাখ্যান করে এসেছে সিটি কর্পোরেশন। 6 বার চেয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনোবারই ডাটা তাদেরকে দেইনি এবং সর্বশেষ সেটা নেতিবাচক মন্তব্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে 22 সালে। তবে নতুন করে স্থানীয় সরকার বিভাগকে প্রস্তাবনা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগে আমি কথা বলেছি আমাদের অনেক উপসচিবের সাথে, তারা বলছেন যে স্যার এটা একটা দিয়ে দেন, এটা খুবই ভালো প্রজেক্ট, আমরা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো, এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে যে এটা একটা প্রস্তাব দেওয়ার জন্য। ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে পানির সংকট থেকে উত্তরণে দ্রুত ওয়াসা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবৈধভাবে খাল দখল ও ময়লা আবর্জনা ফেলায় বাগেরহাটের পৌরসভার 5টি খাল মৃতপ্রায়। খালগুলো ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দখলদাররা খাল দখল করে স্থাপনা তৈরি করেছে। এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় খালগুলো ভরাট হয়ে পড়েছে। এতে খালের জোয়ার ভাটা বাধাগ্রস্ত হচ্ছে। খাল সংস্কার করা না হলে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুতই দরপত্র আহ্বান করে পৌরসভার 5টি খাল সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এই খালটার ভিতরে পানি বালু দিয়ে ভরাট কারণের জন্য পানি নামতে পারতেছে না, ময়লা আবর্জনায় ভরা। আমাদের সিটি সিআরপি প্রকল্পের মাধ্যমে কোস্টাল টাউনের যে প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে আমরা এই 5টি খাল খননের প্রস্তুতি চলছে। টেন্ডার প্রক্রিয়া প্রায় প্রক্রিয়াধীন। আমরা আশা করা যায় সামনের জুনের মধ্যে, সামনের বর্ষার আগে এই কাজগুলো সম্পন্ন হবে। শুকনো খালের ওপর একটি সেতু, দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। এমন চিত্র জামালপুরের ইসলামপুরের কাছিহারা গ্রামে। নির্মাণের 1 বছর পরেও সংযোগ সড়ক না থাকায় অকেজো হয়ে পড়েছে প্রায় 40 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। 2022-23 অর্থ বছরে মানুষের দুর্ভোগ কমাতে 8 শহর প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করে ইসলামপুর পৌরসভা। স্থানীয়রা বলছেন, নির্মাণের 1 বছর পরেও সংযোগ সড়ক না থাকায় আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অভিযোগ আছে, বিষয়টি সমাধানের জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেও পাওয়া যায়নি কোনো সমাধান। প্রকল্পে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। পৌর কর্তৃপক্ষ বলছে, আগামীতে সংযোগ সড়কের ব্যবস্থা করবেন তারা। 10 ফুট দীর্ঘ ও 5 ফুট প্রশস্ত সেতুটির নির্মাণে খরচ হয় 37,21,170 টাকা। হাবুডুবু করি, হাত বাজার নৌকা দিয়ে করি, তারপর তো বাজার বুঝের ভেসি জায়গা আমার কত কষ্ট এর মধ্যে। মাটির জন্য আমরা অনেক জায়গায় গেছি কিন্তু কেউ দিতেছে না, আমরা স্কুল কলেজে কিছুতেই যেতে পারতেছি না। বৃষ্টির বিষয়ে শুনেছি, সেটি আমরা তদন্ত করে দেখছি। সেখানে যদি কারো গাফেলতি থাকে আমরা সেটিও ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের যেন অপচয় না হয় সেজন্য এটিকে কিভাবে ওয়ার্কেবল করা যায় আমরা সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি। কুয়াকাটায় নষ্ট হওয়ার উপক্রম 240 বছরের প্রাচীন সে নৌকা। 12 বছর ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন। নৌকাটি বৃষ্টিতে ভিজে ও রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে, খসে পড়ছে কাঠও। প্রাচীন নৌকাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 2012 সালে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টের 3 কিলোমিটার পূর্ব দিকে জেগে ওঠে ঐতিহ্যবাহী পালতোলা নৌকাটি। 1 বছর পর সংরক্ষণ করা হয় রাখান মার্কেটের কাছে বৌদ্ধবিহারের পাশে। নৌকাটি প্রায় 200 বছরের বেশি পুরনো হতে পারে বলে ধারণা। নৌকার প্রধান আকর্ষণ লোহার ভারী বিশালাকৃতির শিকল। এর ইতিহাস ঐতিহ্য জানতে প্রতিনিয়ত ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক পুরাতন একটা নৌকা, দেখে খুব ভালো লাগলো এবং এরকম নৌকা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। সে দেখতে পেলাম পুরানো একটা জরাজীর্ণ একটি নৌকা আছে, নৌকাটা দেখে ভালো লাগছে, কিন্তু নৌকাটা যদি সুন্দর মেরামত করা হতো তাহলে
আরও দর্শকরা দেখে আনন্দ পেতে। জায়গাটা যদি আরেকটু মেরামত করা হয় বা এটা যদি আরেকটু বেশি প্রচার করা হয় তাহলে হয়তো এখানে আরো পর্যটন শিল্প আরো বেশি মানুষ আসবে। তবে সংস্কারের অভাবে নৌকাটি বেহাল। অনেক জায়গা থেকে খসে পড়েছে কাঠ। নৌকাটি সংস্কার করে পুরনো রূপে ফেরালে দর্শনার্থী আরও বাড়ার আশা করা হচ্ছে। নৌকায় যেসব মালামালগুলো ছিল এগুলো যে সংগ্রহ করে এখানে মিউজিয়াম সিস্টেম করে রাখা হয় তাহলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরও আয়ের উৎস আরও বেড়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন নৌকাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাচীন ঐতিহ্য বহন করে, আশা করছি এটা যদি আরেকটু রক্ষণাবেক্ষণ করা যায় এবং একটু মিউজিয়ামে রূপান্তরিত করা যায় তাহলে দর্শকদের চাহিদা বাড়বে এবং পর্যটকরাও ওই কুয়াকাটা একটি ভিন্ন মাত্রা দেখতে পাবে। ৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের নৌকাটির ওজন ৯০ টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান। বুধবার রাতে উপজেলার আফাজিয়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন গত রাত ১২টার দিকে একটি মুদি দোকানের গোডাউনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে চা দোকান, কসমেটিক্স, ফার্মেসি, জ্বালানি তেলের দোকান, মালামালের গোডাউন সহ ১৪টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কোটি টাকার ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। চাঁদপুর শহরে যানজট নিরসনে প্রস্তুত লাল সবুজের ২,৬২৬ ইজি বাইক। তবে লাইসেন্স নবায়নের সাথে যানজট নিরসনে ২ রঙের ইজি বাইক ২ ভাগে চালানোর উদ্যোগ নেয় প্রশাসন। কয়েক বছর ধরে চাঁদপুর শহরে লাইসেন্সবিহীন অনেক ইজি বাইক চলাচল করায় চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে চাঁদপুর পৌরসভা থেকে ইজি বাইকের লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। এরই প্রেক্ষিতে ১২ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত লাইসেন্স নবায়ন এবং ইজি বাইকে লাল সবুজ রং করা হয়। যানজট নিরসনে একদিন লাল রং, আরেকদিন সবুজ রঙের ইজি বাইক শহরে চলাচল করবে বলে জানান পৌর কর্তৃপক্ষ। শহরের মধ্যে আসলে যানবাহন লোক সংখ্যাও বেশি, যার ফলে ওই দুই কালার করলে হবে কি দুইটা হয়তো 2 দিনে চলবে। একটা জোড় সংখ্যা, একটা বেজোড় সংখ্যা। জোড় সংখ্যাটাকে করা হয়েছে লাল আর বেজোড়টাকে করা হচ্ছে সবুজ কালার। কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে আয়োজন করা হয়েছে শীতকালীন পিঠা উৎসব। সকাল 10:30টায় কলেজের কৃষ্ণচূড়া চত্বরে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে কলেজের শিক্ষক পরিষদ। গ্রামীণ ঐতিহ্যবাহী 2 শতাধিক বাহারি পিঠার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন। উৎসব চত্বরে 23টি পিঠার স্টলে উৎসবে অংশ নিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগ ও অনুষদ, ছাত্রাবাস, রেড ক্রিসেন্ট সহ কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষার্থীরা। উদ্বোধনের পরপরই বাহারি পিঠা দেখতে ও এর স্বাদ নিতে ছাত্র শিক্ষকদের পাশাপাশি সাধারণ মানুষেরও সমাগম ঘটে। যান্ত্রিক শহরের নাগরিকদের পরিচয় করিয়ে দেয়। এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।